সুপ্রিয় দর্শক শ্রোতা, সুপ্রভাত। কক্সবাজার জেলা শহর থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রের সংবাদ পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সকলকে ভয়েস মেরিনা থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের হাতে এসে পৌঁছেছে কক্সবাজার শহর জেলা থেকে প্রকাশিত 14টি সংবাদপত্র। আজকের অনুষ্ঠানটি আমরা প্রতিদিনকার মতো নয়, একটু অন্যভাবে সাজানোর চেষ্টা করেছি। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কক্সবাজার জেলার সর্বজন শ্রদ্ধেয় একজন বিশেষ ব্যক্তিত্ব, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক পাবলিক প্রসিকিউটর, কক্সবাজার জেলা আদালতের জ্যেষ্ঠ আইনজীবী, বেশ কয়েকটি গ্রন্থের প্রণেতা, বর্তমানে কক্সবাজার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর। আমাদের আজকের অনুষ্ঠান একটু বিশেষ ধরনের, এই জন্যই বলছি, আমরা এমন ব্যক্তিত্বকে এনেছি। আজকে শহরের বিভিন্ন সামাজিক সংগঠন অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীরের ৬০তম জন্ম জয়ন্তী উপলক্ষে ৬০ বছরের পূর্তি অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। সেই সুবাদে আমরা ভয়েস মেরিনার পক্ষ থেকে তাকে শুভ কামনা করছি। আমি ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাঝে যে পত্রিকা এসছে দৈনিক রূপসী গ্রাম, এখানকার প্রধান শিরোনাম হচ্ছে অবশেষে রামু সহিংসতার অন্যতম হোতা নাকিবচুর উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ গ্রেপ্তার, কুতুবদিয়া জেলাব্যাপী লবণ উৎপাদন শুরু। বাকখালী, দৈনিক বাকখালী, সারা দেশে জেলা প্রশাসকের নিরাপত্তা আতঙ্ক, ব্যাপক নাশকতার বন্যা বয়ে দেওয়ার তুলচুর জামায়াতের। দৈনিক হিমছড়ি, চকরিয়ায় পুলিশের নির্যাতনে আহত যুবদলের সাংগঠনিক সম্পাদক হালিমের মৃত্যু, রবিবার সকাল সন্ধ্যা হরতাল। দৈনিক আমাদের কক্সবাজার, প্রধান শিরোনাম ইসলামপুর শিল্প এলাকা শিল্প জোন গড়ে তোলার দাবি, ইউপি সদস্য সহ 40 রোহিঙ্গার জাতীয় পরিচয়পত্র বাতিল, পুলিশের নির্যাতনে আব্দুল হালিমের মৃত্যু। দৈনিক সমুদ্র বার্তা, নির্বাচন শান্তিপূর্ণ হবে, সিইসির অভিমত। মাঠে নামেন বিরোধী দলীয় নেতা খালেদাকে প্রধানমন্ত্রী হাসিনার আহ্বান। আরেকটি শিরোনাম নাশকতার পরিকল্পনা জামায়াতের। ছোট্ট আরেকটি শিরোনাম এই পত্রিকায় দেওয়া হয়েছে, সংকট নিরসনে ঢাকায় আসছেন ব্রিটিশ মন্ত্রী ওয়ারসি। দৈনিক ইনানি পত্রিকার শিরোনাম নিরাপত্তা চেয়ে মন্ত্রী পরিষদ বিভাগের 30 ডিসি চিঠি। অবশেষে মারা গেলেন চকরিয়া উপজেলা যুবদল নেতা হালিম, রোববার কক্সবাজার জেলায় হত্যা। আমাদের আজকের সম্মানিত অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর, আমি তাকে অভিনন্দন জানাচ্ছি তার দীর্ঘ কর্মময় জীবনের জন্য। ছোটবেলা থেকেই তিনি একজন খুব কর্মমুখী, প্রাণচঞ্চল ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তুলেছেন এবং জনগণের সেবায় অদ্যাবধি তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন। তো জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর, আমরা আপনাকে আজকে আমাদের অনুষ্ঠানে পেয়ে অত্যন্ত কৃতজ্ঞ বোধ করছি। আপনার সুস্বাস্থ্য আমরা কামনা করছি। আপনার আজকের ৬০ বছর পূর্তি দিবসের দিনে ইতিমধ্যে আপনি দেখেছেন আমরা যে পত্রিকার যে বিভিন্ন শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, আমাদের কক্সবাজার জেলা শহরে যে কয়েকটি পত্রিকা আছে, ইতিমধ্যে বেশ কয়েকটি পত্রিকায় বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি চলছে, যে দুটি প্রধান জোট কিংবা দুটি প্রধান জোট না বলে আমরা প্রধান দুটি দলের কথাই বলতে পারি, যে তাদের মধ্যে যে আগামী নির্বাচন নিয়ে, আসন্ন সংসদ নির্বাচন, দশম সংসদ নির্বাচনের যে টানাপোড়েন চলছে, এতে জনগণ তো বটেই, দেখা যাচ্ছে সরকারি কর্মচারীরাও নিজেরা নিরাপত্তাহীনতায় ভুগছে।
তারা ইতিমধ্যেই নিরাপত্তা চেয়ে মন্ত্রী পরিষদ বিভাগের কাছে চিঠি প্রদান করেছে। এ ব্যাপারে আপনার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আপনাদের যে সেই শৈশবকালের রাজনৈতিক কর্মকাণ্ড, এসব বিষয়ে আপনার ধারণা কিংবা আপনার অভিমত কি আমাদেরকে একটু অবহিত করেন। আমি নিয়মিত অতিথি কলাম লিখি কক্সবাজার পত্রিকায়। আমি গত রোববারেই লিখেছি, এই দেশের মানুষ, যে খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, তারা এতই আতঙ্কিত যে তারা এখন ভোটাধিকারের চেয়ে বেঁচে থাকার অধিকার নিয়ে চিন্তিত। কখন কে কিভাবে মরে তার কোনো নিশ্চয়তা নেই। আমার শেষ লাইন ছিল, আমরা অপমৃত্যু চাই না, আমরা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই। তো এই কথাটাই জেলা প্রশাসকদের চিঠিতে ফুটে উঠেছে। সাধারণ মানুষ যে আতঙ্কিত, তার নিরাপত্তা নিয়ে নিশ্চিত নয়, ওইটা জেলা প্রশাসকদের চিঠিতে সমর্থন পাওয়া যাচ্ছে। আর বর্তমান যে রাজনৈতিক সমস্যা, ওই সমস্যা জনগণের সমস্যা নয়, এই সমস্যা দেশের সমস্যা নয়। এই সমস্যা হলো মূলত দুই নেত্রীর। এখন বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার ভরসার স্থল হলো দুই নেত্রী। বাংলাদেশের প্রধান সমস্যা হলো দুই নেত্রী। একে অপরকে দায়ী করছেন। 20 জন 25 জন মারা যাচ্ছেন নিরীহ লোক। একজন বলছেন সরকারি দলের নেত্রী দায়ী, আরেকজন বলছেন বিরোধী দলের নেত্রী দায়ী। আমরা বলছি দুইজনের কথাই ঠিক, তারা উভয়ই দায়ী। সাধারণ মানুষ যারা মরছে তারা কোনোভাবেই দায়ী নয়। তারা দায়ী, তাদের দোষ। তারা এই দেশে জন্মগ্রহণ করেছে, যে দেশের নেতা নেত্রীরা নিজের স্বার্থ, নিজের লাভ, নিজের ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় থাকার চেয়ে জনগণকে বেশি, জনগণের স্বার্থকে বেশি অগ্রাধিকার দেয় না। আচ্ছা জনাব জাহাঙ্গীর, আমরা ধারণা করে সাধারণত বলে থাকি আমাদের দেশের ওয়েস্টমিনিস্টার টাইপ গণতন্ত্র, যেটা মানে স্বাভাবিকভাবে যেটাকে সংসদীয় গণতন্ত্র পদ্ধতি চালু রয়েছে। আমাদের দেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের আকাঙ্ক্ষা নেই। আজকে 40 বছর 42 বছর আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু ওয়েস্টমিনিস্টার টাইপ যেই গণতান্ত্রিক পদ্ধতি আমরা বিভিন্ন পাশ্চাত্য দেশে দেখে থাকি, বিশেষ করে ব্রিটেন, এমনকি আমাদের পার্শ্ববর্তী ভারত কিংবা আরো বিভিন্ন দেশে দেখে থাকি, কানাডা, সেসব দেশে এই যে ব্যক্তি নির্ভর গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো ব্যক্তি নির্ভরতা থাকে না। যেভাবে আমাদের দেশে বিরোধী দলীয় নেত্রী কিংবা সরকার দলীয় নেত্রী শেখ হাসিনা এবং আরো ব্যক্তিগত সরাসরি বলতে গেলে শেখ হাসিনা কিংবা খালেদা জিয়ার উপরে সমগ্র রাজনৈতিক পরিমণ্ডল যেন নির্ভরশীল হয়ে পড়েছে। এই ধরনের পার্থক্যতার কারণটা কি? আমাদের কি গণতন্ত্রের কি উন্নয়ন এখনো উন্নত স্তরে আমরা পৌঁছি নাই বলে, নাকি অন্য কোনো আমাদের আবহাওয়াগত কোনো বিষয় আছে বলে? কি ধরনের কারণে, বা আমাদের কোনো মনোভঙ্গি বা আমাদের দেশের মানুষের কোনো মানসিকতা, মনোভঙ্গির কারণে এই পদ্ধতি, এই পরিস্থিতিটা সৃষ্টি হচ্ছে বলে আপনার মনে করেন? আপনি কি মনে করেন? এখানে আমাদের মূল সমস্যা হলো নেতৃত্বের সমস্যা। নেতৃত্বের দৃষ্টিভঙ্গি, নেতৃত্বের মন মানসিকতা। কাগজে কলমে 91 থেকেই আমাদের এখানে গণতান্ত্রিক পদ্ধতি চালু হয়েছে বলা হলেও দেশেতে গণতন্ত্র নাই, কোন রাজনৈতিক দলে গণতন্ত্র নেই। জাতীয় পার্টি এরশাদ, আওয়ামী লীগ হাসিনা, বিএনপি খালেদা, এক ব্যক্তি নির্ভর, এক ব্যক্তি মুখ দিয়ে কি বের করে সেটাই সবাই সব নেতারা ওইটাই বলতে থাকে। আর সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া, এটা কথা। এমনকি কোন দলেই এই বিগত 20-22 বছর ধরে গণতান্ত্রিক পদ্ধতিতে জেলা উপজেলা লেভেলের নেতৃত্ব, ছাত্র সংগঠন থেকে মূল সংগঠন নেতৃত্ব নির্বাচিত হয়নি। ওই নেতৃত্ব নির্বাচিত করা হচ্ছে, মনোনীত করা হচ্ছে উপর থেকে, উপরে ডিজায়ার অনুযায়ী এগুলা হচ্ছে। তাহলে তো এগুলোতে গণতন্ত্র না, এগুলা
রাজতন্ত্র, বাংলাদেশে যেটা আছে এটাকে মহারানী তন্ত্র বলা যায়। হ্যাঁ, এটা সঠিকভাবে রাষ্ট্রপতি শাসিত সরকার, ওয়েস্টমিনিস্টার পদ্ধতির সরকার, সংসদীয় সরকার, এটা কোন সরকারই না, এটা মূলত ব্যক্তি নির্ভর সরকার। এক ব্যক্তি যা বলে সেটাই সবাই তাই বলে, সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে দেশের জন্য কিছু করা, সিদ্ধান্ত নেওয়া, এটা তো বাংলাদেশে হচ্ছে না। বাংলাদেশে গণতন্ত্রের পূর্বশর্ত আইনের শাসন, আইনের শাসন নাই, আছে দলের শাসন। যখন যে দল ক্ষমতায় থাকে ওই দলের নেতাদের ইচ্ছেই হলো আইন। এবং আমরা দীর্ঘদিন ধরে বিচার বিভাগের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি। বিচার বিভাগের স্বাধীনতা মানে আইন অনুযায়ী স্বাধীনভাবে বিচারকরা বিচার করা। এখন বিচারকদেরকে যদি দলীয়করণের মাধ্যমে যখন যে দল যায় ওই দলের অনুসারীদের নিয়ে যদি পরিপূর্ণ করে, তখন ওইটা নিরপেক্ষতা থাকে না। যেমন ল অফিসার্স, অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, পিপি, জিপি, এপিপি, ইনারা হলেন পার্ট এন্ড পার্সেল অফ কোর্ট। ইনারা যদি 100% দলীয় হয় তাহলে কোর্ট কিভাবে নিরপেক্ষ থাকে? কোর্ট তো ইনাদের কথা ছাড়া, ইনাদের কনসেন্ট ছাড়া, ইনাদের শুনানি না করে বা ইনারা যে জিনিস প্লেস করেন না কোর্টের সামনে, ওটা বিবেচনা করতে পারেন না। সুতরাং বিচারকদের নিরপেক্ষতা, ব্যক্তিগত নিরপেক্ষতা প্রশ্নের সম্মুখীন করে ফেলতেছে আমাদের ল অফিসার। এটা আওয়ামী লীগের আমলে যেমন হচ্ছে, বিএনপির আমলেও তেমন ছিল, মুদ্রার এপিটোপিট। আচ্ছা, আপনি তো আইনের সাথে, আইন বিভাগের সাথে দীর্ঘদিন ধরে জড়িত আছেন। এই ব্যাপারে উচ্চতর আদালত, আমাদের দেশের মতো সুপ্রিম কোর্টের কোনো কি স্বতঃপ্রণোদিত হয়ে কোনো উদ্যোগ নেওয়ার কোনো কি উদ্যোগ নিতে পারে কিনা বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণের ক্ষেত্রে বা সম্মান সংরক্ষণের ক্ষেত্রে কোনো উদ্যোগ কি নিতে পারে? বা ধরনের কোনো সাংবিধানিক বিধিবিধান কি ওনাদের হাতে আছেন? আপনারা তো অনেক কিছুই করেছেন, অনেক রায় দিয়েছেন, কিন্তু এগুলো তো সরকার কার্যকরী করে না। সরকার শুধু বক্তৃতা দেয়, বড় বড় ব্যারিস্টার, বড় বড় আইনজীবীরা, আইনমন্ত্রীরা কেউ তো কিছু করেন না। যে বিচার বিভাগের স্বাধীনতার আইন যেটা পাশ হয়েছে এটা 111 এর পরের সরকার, আগের গুলা শুধু বক্তৃতা বিবৃতি দিয়েছেন। এরা সব সময় বিচার বিভাগকে নিজেদের দলীয় স্বার্থে, সরকারের সাথে ব্যবহার করার চেষ্টা করেছে। এবং এর মূল কারণ হলো দুর্নীতি। অনেকগুলা কারণের মধ্যে মূল কারণ হলো দুর্নীতি। এখন দেশে হানাহানি, রক্তারক্তি, ডজন ডজন লোক মারা যাচ্ছে, এটার কারণও দুর্নীতি। ক্ষমতায় গেলে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ করা যায়, দেশে ভোগ করা যায়, বিদেশে পাচার করে ভোগ করা যায়। এই জন্য যে কোনো ভাবে ক্ষমতায় যেতে হবে, যে কোনো ভাবে ক্ষমতায় থাকতে হবে। দুর্নীতি যদি না থাকে বা না থাকতো, ক্ষমতায় গিয়ে দুর্নীতি করে সম্পদশালী হওয়া সুযোগ না থাকতো, যদি কোটি কোটি টাকা আত্মসাৎ করার সুযোগ না থাকতো, তখন এই হানাহানি হতো না। এখন সবচেয়ে লাভজনক ব্যবসা হলো রাজনীতি। অনেকটা মানে 5 বছরের জন্য পুরো দেশটাকে ইজারা নেওয়ার মতো পরিস্থিতি। এই জন্য হানাহানি, মারামারি বেশি। যেমন বর্তমান সরকার ইনাদের ইলেকশন ম্যানিফেস্টোতে দুর্নীতি দমন বিভাগকে আরো স্বাধীন, আরো কার্যকরী করার অঙ্গীকার ছিল। এরা গত 5 বছর ধরে সংশোধনী করে, আইন সংশোধন করে আরো ক্ষমতা দেবে, আরো স্বাধীনতা দেবে বলে এই দুদুকের নাকে মৌলা ঝুলিয়ে রেখে শেষ পর্যায়ে এসে স্বাধীনতা যা ছিল তাও খর্ব করে। যে সরকারের অনুমোদন, পূর্ব অনুমোদন ছাড়া মামলা করা যাবে না। দুর্নীতি কে করে? যাদের ক্ষমতা আছে তারাই দুর্নীতি করে। সরকারি দল, সরকারের আমলা, এরাই তো দুর্নীতি করবে। বিরোধী দল তো দুর্নীতি করার কোনো অবকাশ নাই, সুযোগ নেই। তা যার বিরুদ্ধে মামলা করব, দুর্নীতি অভিযোগ আনবো,
এই কি আমার বিরুদ্ধে মামলা করো, ওটা অনুমোদন দেবে? একজন মন্ত্রী সেলে দুর্নীতি করছে, কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, এই মন্ত্রী কি তার ছেলের বিরুদ্ধে মামলা করার জন্য, তার শালার বিরুদ্ধে মামলা করার জন্য অনুমোদন দেবে? এটা তো অকল্পনীয়। সুতরাং দুর্নীতি সব সমস্যার মূলে আছে। এবার রাজনৈতিক সমস্যা, রাজনৈতিক সামাজিক সমস্যার মূলে আগে আগে আমরা ছোটবেলায় দেখেছি নিজের টাকা খরচ করে জমি জমা বিক্রি করে রাজনীতিবিদরা রাজনীতি করছেন, মানুষের সেবা করছেন। এখন দিনের পর দিন জমি হচ্ছে, বিল্ডিং হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে, আগের ওই রাজনীতি নেই। এখন যদি যারা এমপি হবে তাদের যদি নিজেদের পকেট থেকে দিয়ে কাজ করার নিয়ম নীতি আবার চালু হয়, তখন এমপি নমিনেশন নেওয়ার জন্য শত শত কোটি টাকা প্রতিযোগিতা সৃষ্টি হবে না, টাকা ইনভেস্ট করবে, এমপি হওয়ার জন্য ইনভেস্ট করবে। সুতরাং দুর্নীতি মূল সমস্যা। আচ্ছা, এই ব্যাপারে আপনার বক্তব্য থেকে বলছি মিস্টার জাহাঙ্গীর, আপনি তো এই জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব আছেন, আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন? যে কয়েক বছর এই দায়িত্বে আছেন, কি কি সম্মুখীন হয়েছেন? না, আমাদের তো আপনার কোনো প্রস্তাবনা আছে কিনা কিভাবে এই দুর্নীতি প্রতিরোধ করা যায়, অন্তত উচ্চতর লেভেলে না হলেও জেলা পর্যায়ে? বিশেষ করে আমরা জানি ভূমি প্রশাসন এবং পুলিশ প্রশাসনের মধ্যে প্রায় পত্রপত্রিকায় দেখেছি দুর্নীতির অধিকাংশ হয়রানির সম্মুখীন হচ্ছে। আমার তো ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার ওকালতি প্রফেশনাল অভিজ্ঞতা 34 বছর। আমার বাবাও ছিলেন অ্যাডভোকেট, উনিও ছিলেন ক্রিমিনাল লয়ার, আমিও ক্রিমিনাল লয়ার। তাহলে দুর্নীতি যারা করে তাদের সাথে কথা বলার, তাদের মন মানসিকতা বোঝার একটা সুযোগ হয়েছে। আমি মনে করি দুর্নীতি থেকে মানুষ বিরত থাকে দুটা ভয়ের কারণে। একটা হলো আল্লাহ, গড, ভগবান, ফরহাদ। সব ধর্মে আছে খারাপ কাজ করলে, দুর্নীতি করলে একদিন বিচার হবে। ওই বিচারের ভয়, পরকালে বিচারের ভয়ে মানুষ দুর্নীতি থেকে বিরত থাকে। আর একটা হলো রাষ্ট্রীয় আইনে বিচারের ভয়। আমি দুর্নীতি করলে অবশ্যই রাষ্ট্র আমাকে শাস্তি দেবেন, বিচার করবেন। তার দুইটা ভয়ের মধ্যে আল্লাহ রসুলের ভয়ে যারা দুর্নীতি করে না তারা করে না, ম্যাক্সিমাম লোক ওইটাইতেই করে না। আর এখন রাষ্ট্রীয় আইনে বিচারের ভয় টোটালি নেই। যখন যারা দুর্নীতি করে, খুনাখুনি করে এখন রাজনীতির নাম দিয়ে, এরা এবং নিশ্চিত মনে করছে যে তাদের কোনো শাস্তি হবে না, তাদের সরকার আসলে সব মামলা প্রত্যাহার করা হয়ে যাবে। প্রত্যাহারের সংস্কৃতি, খুনাখুনি, দুর্নীতি এগুলো বৃদ্ধি করছে। আর দুর্নীতি দমন কমিশন যদি স্বাধীন হতো প্রকৃতপক্ষে, তাহলে দুর্নীতি কমত। আরেকটা সমস্যা আছে, আমি দুর্নীতি দমন কমিশনের বর্তমান কমিশনার ডক্টর নাসির আহমদ, আগে বিআরের চেয়ারম্যান, উনি কিছুদিন আগে কক্সবাজার সফর করেছেন। মত বিনিময়ের সময় আমি বলেছি, আমি বিচারকদের প্রতি সম্মান রেখেই ওনাকে বলেছি, আপনারা প্রধান বিচারপতির কাছে গিয়ে কমিশন টোটাল আপনাদের নিবেদন জনগণের পক্ষ থেকে, আমি একজন জনগণ, আমি দুর্নীতি দমন কমিশনের চাকরি করি না, সরকারের চাকরি করি না, আমি একজন সজাগ, সতর্ক, সচেতন জনগণ। আমি বলছি আপনারা প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতির কাছে গিয়ে দুর্নীতি দমন বিষয়ক মামলা, জামিনের দরখাস্ত, রিট, আপিল এগুলো শুনানি করার জন্য আলাদা বেঞ্চ হাইকোর্টের, একটা দুইটা বেঞ্চ করার জন্য, এবং বেঞ্চ গুলো হবে শুধুমাত্র দুর্নীতি বিষয়ক, এবং বেঞ্চের বিচারক হবেন যারা জেলা জজ থেকে উচ্চতর আদালতে গিয়েছে, হাইকোর্টের বিচারপতি নিয়োগ হয়েছিলেন। এটা বলার কারণ হলো আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ পন্থী, বিএনপির আমলে বিএনপি পন্থী যারা যারা আইনজীবী থেকে বিচারপতি হয়েছেন, তাদের কারণে এদের মনোবল বৃদ্ধি পায় যে আমাদের লোক কেন আছে, আমাদের নিম্ন আদালত কনভিকশন দিলেও, হাজতে দিলেও ওইখানটা ইয়ে হবে, খালাস হয়ে যাবে, আমরা মাপ পাবো।
এই মনোবল থেকে হয়তো করতে পারে। যদি এগুলা যদি ব্যান যদি হয়, আমাদের ডিস্ট্রিক্ট জাজ থেকে যারা হয়েছেন এই ধরনের অনেক জাস্টিস আছে, তখন ওইখানে ওই ধরনের রাজনীতিক আনুকূল্য পাওয়ার আশা থাকবে না, ওইটাও একটা প্রেশার হবে। আমি ওইটাই বলেছি। আরেকটা বলেছি ওনাকে, দুর্নীতি দমন কমাতে গেলে আপনারা প্রধান রাজনৈতিক দল নেতা বিশেষ করে হাসিনা এবং খালেদার কাছে যান, বলেন আপনাদের রাজনৈতিক দলের যে গঠনতন্ত্র আছে, গঠনতন্ত্র সংশোধন করে একটা বিধান করেন। ওই বিধান হবে আমাদের কোন নেতা কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসার সাথে সাথে একে দল থেকে সাসপেন্ড করা হবে, 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হবে। কমিটি করে 3 মাসের ভিতরে তদন্ত করে যদি নির্দোষ পায় আগে আগে আগের পদে বহাল করা হবে। যদি দুর্নীতির সাথে সংশ্লিষ্টতা প্রমাণ পাওয়া যায় তাকে দল থেকে বহিষ্কার করা হবে। সাধারণ সদস্য পদে বহিষ্কার। এই ধরনের একটা বিধান যদি থাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ বিএনপি মূলত গত 20-22 বছরে সরকারি আমলা থেকে শুরু করে রাজনীতিবিদ সবাই এই পন্থীরাই করেছে। এটা যদি হয় তাহলে এই ধমকে, এই দুর্নীতির ধমকে 80% দুর্নীতি শুধু বিধান থাকলেই অনেক দুর্নীতি হবে। শুধু বিধান থাকলেই যেমন দুর্নীতি দমন বিভাগ দুদক যে কোনো মতে একজন দুর্নীতিবাজ, একজন ঘুষখোরকে অ্যারেস্ট করতে পারে, মামলা করতে পারে। এই বিধান যদি থাকে তাহলে দুর্নীতি কমে যাবে। যেমন আমি উদাহরণ দিয়ে বলতে পারি, 1/11 এর পর প্রথম 6 মাস বাংলাদেশে দুর্নীতি একদম কমে গিয়েছে। কখন ডিজিএফআই এবং দুদকের লোক এসে হাতে নাতে ধরে, কখন হাত করা দিয়ে নিয়ে যায়, কখন বিচার হয়, তাদের প্রচারণার কিছু নাই। আমাদের মিডিয়া গুলা সব আওয়ামী লীগ বিএনপি পন্থী কোটিপতিদের। এই জন্য 1/11 এর দুর্নামে সবাই করে। এদের কিছু ভালো কাজ এইটা প্রচারণা চালানোর কেউ নাই। দুর্নীতি তখন কমে গেছিল, কিন্তু এখন দুর্নীতি আবার বেড়ে গেছে। যে আমার বিরুদ্ধে মামলা হবে না, মামলা হলো মামলা প্রত্যাহার হবে, প্রত্যাহার না হলো হাইকোর্টের অ্যাটর্নি জেনারেল বা ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাদের দলের লোক, আমরা একটা পার পেয়ে যাব। এই ধরনের চিন্তা থেকে দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, দৈনিক কক্সবাজার, নাক্ষুঞ্চুরের তোফাইল চেয়ারম্যান গ্রেফতার। আরেকটি শিরোনাম, বিধি অনুসরণ না করে এই সুটকি উৎপাদন হচ্ছে। দৈনিক সৈকত, সারা দেশের প্রার্থী তালিকা চূড়ান্ত, জেলায় আওয়ামী লীগের 4 প্রার্থী, সালাউদ্দিন, ডক্টর আনসার। আরেকটি শিরোনাম, চেয়ারম্যান তোফাইল গ্রেফতার। দৈনিক আজকের কক্সবাজার, সবখানেই উদ্বেগ আতঙ্ক, উপজেলা চেয়ারম্যান তোফাইল গ্রেফতার। চট্টগ্রামে নাসির গ্রেফতার। দৈনিক দৈনন্দিন, নিরাপত্তা চেয়ে মন্তব্য করেছে ইতিপূর্বে আমরা পড়েছি, কক্সবাজার ডিসি সহ 30 ডিসির চিঠি। রামুর বৌদ্ধপল্লীর হামলার মূল পরিকল্পনাকারী, উপজেলা চেয়ারম্যান তোফাইল গ্রেফতার। আলোকিত উখিয়া, দেশের জনগণ নির্বাচনের অপেক্ষায়, নাইকুমচুরি উপজেলা চেয়ারম্যান গ্রেফতার। আসলে বেশ কয়েকটি পত্রিকায় দেখেছি আমাদের যে কিছুদিন আগে, বেশ গত বছরে যে রামুতে যে বৌদ্ধ পল্লীর যে অঘটন হয়েছিল, যে দুর্ঘটনা হয়েছিল, তার উপরে ভিত্তি করে দীর্ঘদিন পরে একজন পার্শ্ববর্তী একটি উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। আসলে এই সহনশীলতা, আমাদের যে বিভিন্ন ধর্মের মধ্যে আমাদের দেশের সহনশীলতা বা অসহনশীলতা, এই বিষয়ের ব্যাপারে আমাদের দেশের জনগণের আসলে মনোবৃত্তি কিরকম বলে আপনি মনে করেন? যে আমাদের বিশেষ করে কক্সবাজার জেলায় বিভিন্ন উপসম্প্রদায় রয়েছে, রাখাইন, বৌদ্ধ, হিন্দু সম্প্রদায় রয়েছে, কিন্তু জনগণের মাঝে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে বিষয়টা বলা হয়ে থাকে চলে গেলে রাজনৈতিক ক্ষেত্রে, আমাদের সামাজিক কাঠামোতে, আমাদের কক্সবাজার জেলায় বিশেষ করে সামাজিক কাঠামোতে এই সাম্প্রদায়িক সম্প্রীতিটার ধরনটা কেমন বলে আপনার ধারণা? আমার তো বয়স 60 পার হলো। আমার দেখা মতো তো কক্সবাজারের জনগণ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান তো কম, মগ, রাখাইন, আমরা তো খুব খুব সহনশীল, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল। এর মাঝে
কেন এমন ঘটনা হলো, এটা ঠিক কি রোহিঙ্গা সমস্যার ষড়যন্ত্রের কারণে, নাকি এখানে যুদ্ধ অপরাধী বিচারের এটার ব্যাপার, কোনটা এটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে রোহিঙ্গা রিফিউজি ওইটার কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে বলে আমার মনে হয়। আচ্ছা, এই ব্যাপারে আপনার ব্যক্তিগত পর্যায়ে একটু জানতে চাচ্ছি। আমরা জেনেছি আপনার বিভিন্ন লেখা থেকে বিভিন্ন জন আপনার সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেছে, সেখান থেকে আপনি ছোটকালে বেশ রাখাইন সম্প্রদায়ের সাথে আপনাদের বেশ ঘনিষ্ঠতা ছিল, অনেক রাখাইন ভাষাও আপনাদের জানা ছিল। এই প্রেক্ষাপটে যে আপনাদের শিশুকালটা শৈশবকালটা বিভিন্ন যে সাম্প্রদায়িক পরিবারের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল, এই ব্যাপারে আপনার অভিজ্ঞতাটা কেমন মনে হচ্ছে? সেই আপনার সেই শৈশবকালের অভিজ্ঞতার আলোকে যদি আমাদেরকে বলেন। ঠিক খরুশকুলে আমাদের বাড়ি, খরুশকুলে আমাদের এই বাড়ির পাশেই রাখাইন পল্লী আছে, এখনো আছে। কক্সবাজার অ্যান্ডারসন রোডে আমি ছোটবেলায়, এখন থেকে 56 বছর আগেই ওইখানে বসতি স্থাপন, খরুশকুল থেকে 4 বছর বয়সে আসা। তখন তো রাখাইন, ওইটা রাখাইন পল্লী ছিল। তখন থেকে আমাদের তো খুব ভালো সম্পর্ক। আমরা তো ওইদের বাসায় খাওয়া দাওয়া করতাম, মাকে ছেলেদের সাথে খেলাধুলা করতাম, এবং চমৎকার একটা সম্প্রীতি। আমাদের ঈদের অনুষ্ঠান, কোরবানির অনুষ্ঠান এরা বুক করতে, এদের অনুষ্ঠানও আমরা যেটা এদের খাবার দাবার এগুলা আমাদের কোনো সংস্কার ছিল না, আমরা এগুলা গ্রহণ করতাম। এবং সহজ একটা চাঁদে ছিল। এবং কক্সবাজারে দেখেছি এদের পানি উৎসব, বিভিন্ন উৎসবে আপনাদের রাখাইন ছেলে মেয়েরা যে ধরনের নতুন নতুন কাপড় পরে, মুসলমানের ছেলেরও তাদের মতো করে নতুন লুঙ্গি, তখন এই আকিয়া রেগুনের লুঙ্গি আসতো, ওগুলা পড়তে আমি দেখেছি, আনন্দ করতে দেখেছি। দৈনিক সমুদ্র কণ্ঠ সরকারের কাছে নিরাপত্তা চাইলেন কক্সবাজার সহ যথারীতি। দৈনিক আপন কণ্ঠ আওয়ামী লীগের কক্সবাজারের 4 আসনের প্রার্থী চূড়ান্ত। দৈনিক দেশ বিদেশ আগামী সপ্তাহে আসছে অবরোধ, আওয়ামী লীগের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আমরা আজকে আপনাদের আজকে একটা বিশেষ সংগঠন, কক্সবাজারের একটি বিশেষ সংগঠন কক্সবাজার সাহিত্য একাডেমি একটা বিশেষ আয়োজন করেছে আপনার 60 বছর পূর্তি উপলক্ষে। এই ব্যাপারে একটা চমৎকার একটা প্রকাশনা বেরিয়েছে ইতিমধ্যে, সমুদ্র সংলাপ বিশেষ সংখ্যা, মোহাম্মদ জাহাঙ্গীর বিশেষ সংখ্যা বের হয়েছে। তো এই ব্যাপারে আমরা ভয়েস মেরিনা থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, আপনার দীর্ঘায়ু কামনা করছি। আপনার এই যে সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সমাজকে আরো উন্নততর অবস্থানে নিয়ে যাওয়ার যে আপনার প্রয়াস, নিরন্তর প্রচেষ্টা, সেটা অব্যাহত থাকুক সেই কামনা করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আজকে বিশেষ ব্যক্তিত্বের সাথে এবং ব্যক্তির সাথে আমাদের সংবাদ পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠানটা আয়োজন করেছি, হয়তো আপনাদের ভালো লাগবে। এতক্ষণ যে অনুষ্ঠান কক্সবাজার প্রকাশিত আজকের দৈনিকগুলো নিয়ে যে সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান আপনারা উপভোগ করলেন, এই অনুষ্ঠান দেখার জন্য আপনারা লগ ইন করুন www.voicemerina.com। এই অনুষ্ঠান আপনারা আবার দেখতে পাবেন আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। সকলকে ধন্যবাদ। প্রকাশিত আজকের দৈনিকগুলো নিয়ে যে সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান, এই অনুষ্ঠান দেখার জন্য আপনারা লগ ইন করুন www.voicemerina.com। এই অনুষ্ঠান আপনারা আবার দেখতে পাবেন আগামীকাল